নমস্কার, আমি সুদ্র সরকার। ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল সায়েন্সে। আমি ভৌতবিজ্ঞান ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানে আজ সেকেন্ড চ্যাপ্টার বা সেকেন্ড অধ্যায়, যেটা গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমার এর আগের ভিডিওটা যদি না দেখে থাকো, মানে ক্লাস 10-এর প্রথম অধ্যায়টা যদি তোমরা না দেখে থাকো, তো তোমরা আমার আরেকটি বন্ধুর চ্যানেল ইউথফুল স্টাডিতে তোমরা সেটাকে দেখতে পারো। তো আজ আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার অফ ক্লাস 10, যেখানে আছে বিহেভিয়ার অফ গ্যাস। তোমরা বুঝতে পারছো যে এখানটা গ্যাস মলিকুল নিয়ে আমরা আলোচনা করব, গ্যাসের কীরকম বিহেভিয়ার বা আচরণ। তার আগে আমাকে জানতে হবে যে গ্যাস এই জিনিসটা কী। তোমরা নিশ্চয়ই জানো যে পদার্থের তিনটি ধর্ম আমরা দেখতে পাই। সেটা কি? মানে তার একটা কঠিন বা সলিড স্টেট, একটা কি তরল বা লিকুইড স্টেট, আরেকটা কি গ্যাসিয়াস স্টেট বা গ্যাস করতে পারি। তার বাদে আরেকটা হয় প্লাজমা, ওটা একটু হায়ার স্টাডিজের জন্য। তো বর্তমানে আমরা এই তিনটে স্টেট দেখতে পাই কোনো গ্যাসের ক্ষেত্রে। তো আজ আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্যাস মলিকুল নিয়ে। তো ফার্স্ট ফল এখানে দেখো, তোমরা আমার বোর্ডের ডান দিকে তোমরা দেখতে পাবে যে এখানে আমি কিছু যে মেন টপিক যেগুলো সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করেছি। তো মেন টপিকের মধ্যে ফার্স্ট ফল আমার যে আছে কি গ্যাস। তো গ্যাস কি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। গ্যাস তার মানে গ্যাস হচ্ছে কি, আমাদের যে আমরা যে সব পদার্থ দেখতে পাই তার একটা স্টেট বা অবস্থা, যেটা সেটা হচ্ছে একটা গ্যাস বা গ্যাসীয় স্টেট বলি, গ্যাসীয় ধর্ম। তো এই গ্যাসীয় ধর্ম যেগুলো, সেগুলো জানার জন্য আমাকে আগে জানতে হবে যে প্রত্যেকটা পদার্থ কিনে তৈরি হয়, তার মধ্যে কোনো কি থাকে, অণু বা পরমাণু থাকে, মানে কি তার মলিকুলস থাকে। সেই মলিকুলসগুলোর কি হয়, তাদের মধ্যে কিছু একটা ডিস্টেন্স থাকে। সাপোজ এটা যদি মলিকুল বলি, তাহলে এই যে ডিস্টেন্স, এইটুকু ডিস্টেন্স যদি আমি বলি, এই ডিস্টেন্সটাকে বলা হয় আন্তরাণবিক দূরত্ব, বা একে ইংরেজিতে বলা হয় ইন্টারমলিকুলার ডিস্টেন্স। ইন্টারমলিকুলার মানে দুটো মলিকুলের মধ্যে যে ডিস্টেন্স, তাকে বলা হয় আন্তরাণবিক দূরত্ব। তো এক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে যে প্রত্যেকটা যে মলিকুলস থাকে তাদের মধ্যে যে দূরত্বটা, সেটা অনেকটাই বেশি কঠিন পদার্থের থেকে। কঠিনের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা মলিকুলস কম্প্যাক্ট হিসেবে থাকে। তো এরপরে আসে যখন লিকুইড স্টেট, তখন তাদের যে মলিকুলগুলো সেটা তাদের মধ্যে ডিস্টেন্সটা বাড়তে থাকে। এবং পরবর্তীতে কি দেখা যায় যে গ্যাসের স্টেটের ক্ষেত্রে এই যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, সেটা অনেকটাই বেশি হয়। এই ছিল আমার গ্যাসের যে ধর্ম, সেটাকে নিয়ে আমরা এটাকে বলছি। ওকে, তো এই গ্যাসের কিছু কিছু ধর্ম দেখা যায় বা বৈশিষ্ট্য দেখা যায়, বা যাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য। তো গ্যাসের মধ্যে দেখো, প্রথমে আমি একটা বললাম যে গ্যাসের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা মলিকুলের যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স বা তার স্পেসিংটা অনেকটাই বড় হয়, মানে বেশি হয়। তার মানে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, তাদের আন্তরাণবিক দূরত্ব, সেটা অনেকটাই বড়। এবং এটা যেহেতু তার আন্তরাণবিক দূরত্বটা অনেকটাই বড়, ফলে কি হয়, তাদের মধ্যে যে আন্তরাণবিক বল বা ইন্টারমলিকুলার ফোর্স যেটা, সেটা অনেকটাই কম হয়। ছিল আমার 1 নম্বর বৈশিষ্ট্য। তার বাদে আমরা যদি 2 নম্বর বৈশিষ্ট্য দেখি গ্যাস মলিকুলের ক্ষেত্রে, তাহলে এটা কী করে, গ্যাসকে আমরা তো স্বাভাবিকভাবে এমনি কোথাও রাখতে পারি না। এর কী হয়, আকার হয় না, কোনো শেপ হয় না। তো এটা আমরা যেখানে রাখি সেটার শেপটা নিয়ে নেয়। তো যদি আমরা কোনো গ্যাসকে যদি আমরা কোনো একটা বদ্ধ পাত্রের মধ্যে রাখি, তাহলে বদ্ধ পাত্রের মধ্যে কি গ্যাসের মলিকুলগুলো থাকবে, সব ছড়িয়ে মিটে থাকবে, বা গ্যাসের অণুগুলো যেগুলো রয়েছে সেগুলো চারিদিকে ছড়িয়ে থাকবে। তো সেক্ষেত্রে সে তার যে আকার সেটা নিয়ে নেয়। এবং 3 নম্বর আমরা যদি বৈশিষ্ট্য ক্ষেত্রে লক্ষ্য করি, সেক্ষেত্রে দেখতে পাবে কি, বায়ুমণ্ডলে কি হয়, মানে আমাদের যে বায়ুমণ্ডলের চারদিকে ছড়িয়ে আছে, সেই বায়ুমণ্ডলের মধ্যে কি থাকে, বিভিন্ন প্রকারের গ্যাস রয়েছে। সেক্ষেত্রে কি থাকে, আমার অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এসব কার্বন ডাইঅক্সাইড, এসব গ্যাস থাকে। এইসব গ্যাসের ক্ষেত্রে কি হয়, এরা যদি নিজেদের মধ্যে বিক্রিয়া না করে, তবে এরা যে কোনো জায়গায় একসঙ্গে থাকতে পারে। তার একটা সবথেকে ভালো উদাহরণ হলো কোথায়, সেটা হলো আমাদের বায়ুমণ্ডলে, সেটি সবথেকে ভালো থাকতে পারে। এই ছিল আমার গ্যাসের কিছু বৈশিষ্ট্য। তো এবার গ্যাসের চাপ ও আয়তন। এবার দেখো, গ্যাসের চাপ ও আয়তনের ক্ষেত্রে আমার কি হয়, গ্যাসের চাপ আয়তন যখন আমি বলবো, তখন আমাকে এর আগে জানতে হবে গ্যাসের চাপ কাকে বলে, বা আয়তন। তো তোমরা জানোই যে এ কি করবে, গ্যাস অণুগুলো যে পাত্রে রাখে সেই পাত্রের আয়তনকে আমরা তার আয়তন বলতে পারি।
তো গ্যাসের চাপ আমরা কাকে বলছি? গ্যাসের চাপ মানে প্রেশার এক্সার্টেড বাই এ গ্যাস। তো সেক্ষেত্রে কি হয়, আমরা মনে করো একটা কন্টেনার, এটা একটা পাত্র, বদ্ধ পাত্র, যেখানটায় কি থাকে, বদ্ধ পাত্রের মধ্যে প্রচুর সংখ্যক কি গ্যাস মলিকুল রয়েছে, গ্যাস মলিকুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা কি করবে, এটা তো বাইরে যাওয়ার চেষ্টা করবে। কোনো জিনিসকে যদি আমরা কোনো একটা বদ্ধ জায়গায় রাখি, সে বাইরে যাওয়ার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে কি হয়, যখন তারা বাইরে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই যে পাত্রের দেওয়াল, এটা পাত্রের দেওয়ালে তারা লম্বভাবে বল অ্যাপ্লাই মানে চারদিক থেকে এখানে এই সাইডে এই সাইডে কি ফোর্স অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে গ্যাস মলিকুলগুলো যে এই পাত্রের যে দেওয়াল রয়েছে তাতে ফোর্স অ্যাপ্লাই করে। এই ফোর্সকে যদি আমরা বলি, এটাকে যদি আমরা এফ বলি, ফোর্স বা বল, একে বল বা আমরা ইংরেজিতে ফোর্স বলছি, বাই ক্ষেত্রফল। মানে কোনো গ্যাস মলিকুল কোনো বদ্ধ পাত্রের দেওয়ালে লম্বভাবে ইউনিট এরিয়া যে বল প্রয়োগ করে তাকে আমরা বলি তার প্রেশার। মানে এটাকে যদি আমি পি বলি, তাহলে পি ইকুয়ালস টু এফ বাই এ। বোঝা যাচ্ছে? ইকুয়ালস টু এফ বাই এ। তাহলে এই যে চাপ রয়েছে গ্যাসের, সেই চাপে আমরা কি পাবো, এবার আমরা তার যে একক বা ইউনিট আমরা বের করবো। ওকে, তো আমি আরেকবার লিখে নিচ্ছি, এফ ইকুয়ালস টু পি ইকুয়ালস টু কি ছিল, এফ বাই এ। তাহলে দেখো তোমরা নিশ্চয়ই, এফ মানে কি ছিল, বল বা ফোর্স বাই এরিয়া, মানে চাপ, বল বাই ক্ষেত্রফল, তাকে আমরা চাপ বলছি। তো এই যে ফোর্স, তার ইউনিট কি হয়, এসআই ইউনিট কি ফোর্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিউটন। আর এরিয়ার ইউনিট কি, মিটার স্কয়ার। তাহলে সেটা কত হচ্ছে, আমার এসআই ইউনিট কত হচ্ছে, ইউনিট পার মিটার স্কয়ার। এই ছিল আমার প্রেশারের এসআই ইউনিট, এটা এসআই ইউনিট। ওকে, আর যদি আমি সিজিএস একক ধরি, সেক্ষেত্রে কী হবে, সিজিএস একক নিউটনের ক্ষেত্রে কী হবে, আমার ডাইন লিখতে হবে এবার, মানে ফোর্সের সিজিএস একক যেটা, সেটা হচ্ছে ডাইন, আর এটা কী হবে, সেমি স্কয়ার। ওকে, একে পাস্কেলও বলা হয়। এই যে নিউটন পার মিটার স্কয়ার যেটা রয়েছে, তাকে পাস্কেলও আমরা বলে থাকি। ওকে, তো এই ছিল আমার গ্যাসের চাপ নিয়ে একটু আলোচনা। এই গ্যাসের চাপ যেটা রয়েছে, এই গ্যাসের চাপের সাহায্যে আমরা কি করতে পারি, বায়ুমণ্ডলীয় চাপ নির্ণয় করতে পারি। এই চাপকে মেজার করা হয় ব্যারোমিটারের সাহায্যে। ব্যারোমিটার, আমরা যে কোনো গ্যাস বা কোনো কিছুর যে চাপ আমরা সেটা মেজারমেন্ট করতে পারি ব্যারোমিটার বলে একটা যন্ত্রের সাহায্যে। হ্যাঁ, তাহলে আমি যেটা বলছিলাম যে আমরা তো গ্যাসের চাপ ও আয়তন পড়ে নিলাম। তো গ্যাসের চাপ তো আমরা ব্যারোমিটারের সাহায্যে মাপছি, আর আয়তনের যেটা, সেটা তো আমরা এমনিভাবে লিটার, সেমি কিউব বা মিটার কিউব হিসেবে মাপতে পারি আমরা। তো এইবার গ্যাসের সম্পর্কিত আমি 5টা সূত্রের কথা বলেছি, তো সেগুলো আমরা একটু ধীরে ধীরে পড়বো। তো ফার্স্ট সূত্র যেটা ছিল, সেটা হচ্ছে বয়েলস ল। বিজ্ঞানী বয়েল, তিনি চাপ, গ্যাসের পি মানে হচ্ছে তার প্রেশার বা চাপ, ভি মানে তার ভলিউম বা আয়তন, এবং টি মানে তার টেম্পারেচার, উষ্ণতার মধ্যে একটু সম্পর্ক স্থাপনের জন্য একটি সূত্র আবিষ্কার করে, যেটাকে আমরা বলি বয়েলের সূত্র হিসেবে পরিচিত। তো বয়েলের সূত্রটা এরকম বলেছে যে, দেখো, স্থির উষ্ণতায়, মানে টি যেটা টেম্পারেচার, সেটা ফিক্সড ধরে নিলাম, একটা টেম্পারেচার সাপোজ টি ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমি ধরে নিলাম, বা টি কেলভিন ধরতে পারি। তো স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভর মানে কি, মাস, আমি আরেকটা লিখতে ভুলে গেছি, এম, মাস বা ভর, মানে ফিক্সড টেম্পারেচারে কোনো ফিক্সড মাসে যে কোনো গ্যাসের আয়তন মানে ভি গ্যাসটির প্রেশার বা চাপের সঙ্গে ব্যস্তানুপাতে বা ইউনিভার্সালি সেটা চেঞ্জ হয়। ওকে, তাহলে বুঝতে পারছো যে স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ক্ষেত্রে গ্যাসটির আয়তন গ্যাসটির চাপের ব্যস্তানুপাতিক বা ইউনিভার্সালি প্রপোর্শনাল। তো বলতে পারি এরকম যে গ্যাসটির চাপ, দেখো, যদি আমার গ্যাসটির আয়তন বললাম, তাহলে ভি প্রপোর্শনালিটি কী হবে, 1/p, বা পি প্রপোর্শনাল টু 1/v। গ্যাসটির চাপ তার আয়তনে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, পি প্রপোর্শনাল টু ভি। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি, দেখো, আমি যদি এটাকে সলভ করি, তাহলে
কি হবে পি ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট হবে, মানে সাপোজ আমি যদি এখানে আমি কনস্ট্যান্ট লিখছি বা ধ্রুবক বাই ভি, কারণ পি ভি যদি আমি এই যে সমানুপাতি চিহ্ন রয়েছে সেই সমানুপাতি চিহ্নটা উঠে গেলে একটা কি হয়, একটা কনস্ট্যান্ট নিতে হয় ধ্রুবক, তোমরা সেটা জানো নিশ্চয়ই। তো সেক্ষেত্রে কি হয় পিভি ইকুয়ালস টু, তাহলে এবার কী হবে আমার পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আলটিমেটলি দেখো তোমরা একটা যদি বয়েলসের ল সূত্র দেখো তাহলে সেক্ষেত্রে কি আসছে যে পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই ছিল আমার বয়েলের সূত্র, যেখান থেকে আমরা পেতে পারি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা পি প্রপোর্শনাল টু 1/v, পি প্রপোর্শনাল টু 1/v তার গাণিতিক রূপ। তো এক্ষেত্রে দেখো পি ইকুয়ালস টু 1/v যদি আমার হয় তাহলে আমি একটা ধরলাম 1 নম্বর একটা গ্যাসের ক্ষেত্রে দুটো গ্যাসের কম্পেয়ার করছি। 1 নম্বর একটা গ্যাসের ক্ষেত্রে চাপ হচ্ছে P1 বা প্রেশার P1, ভলিউমস হচ্ছে V1, আয়তন V1। তাহলে এখানটায় সেক্ষেত্রে কী সূত্র হবে আমার P1 V1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আবার দেখো পরে আরেকটা ধরলাম গ্যাস যেটার চাপ হচ্ছে P2 বা প্রেশার হচ্ছে P2, ভলিউম হচ্ছে V2। তাহলে আমরা এক্ষেত্রে কি দেখতে পারি P2 V2 থেকে কি লিখতে পারি আমরা P2 V2 লিখতে পারি, ইকুয়ালস টু কত হবে কনস্ট্যান্ট। দেখো এগুলো যেগুলো ধ্রুবক রাশি, সুতরাং ধ্রুবক যদি দুটো যদি ধ্রুবক হয় তাহলে এই দুটো সূত্র থেকে আমি কি লিখতে পারি P1 V1 ইকুয়ালস টু কি হবে P2 V2 ইকুয়ালস টু P3 V3 ইকুয়ালস টু ডট 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 চলতেই থাকবে। বুঝতে পারলে? এই ছিল আমার ব্যাপারটা। তো এই যে বয়েলের সূত্র থেকে কিছু অঙ্ক বেশ ইম্পর্টেন্ট, এবং শুধু ইম্পর্টেন্টই বলছি না, এখান থেকে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমি এখন পড়াবো। সেটা হচ্ছে বয়েলের সূত্রর যে আমরা পড়লাম তা থেকে দুটো গ্রাফ হয় বা লেখচিত্র হয়। সেটা হচ্ছে আমার পি ভি লেখচিত্র, মাস্ট ইম্পর্টেন্ট। প্রতি বছর কোশ্চিনে একটা না একটা থাকে মোটামুটি ধরতে গেলে চার্লস অথবা বয়েলের সূত্র থেকে দুটো লেখচিত্রের মধ্যে পিভি লেখচিত্র। দেখো আমি আগে কি পেলাম পি প্রপোর্শনাল টু 1/v। ওকে, তো আমি একটা গ্রাফ আঁকছি এরকম, পি ওয়াই অক্ষ বরাবর পি আর এক্স অক্ষ বরাবর আমি বললাম ভি। তাহলে দেখো যখন টি স্থির, টি ইকুয়ালস টু যদি আমি একটা কনস্ট্যান্ট ধরে নিলাম বা সরি ফিক্স ধরে নিলাম, টি ফিক্স বা টি একটা ধ্রুবক রাশি, মানে নির্দিষ্ট উষ্ণতায় কি হয় চাপ আয়তনের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। দেখো লেখচিত্রটা এগিয়ে দিলাম, তো এটাকে তো বিশ্লেষণ করার প্রয়োজন না। প্রথম ক্ষেত্রে কি হয় পি যখন এখানে দেখো পি এর মান যখন সবচেয়ে বেশি তখন দেখো ভি এর মান সবচেয়ে কম, এবং যতটা ভি এর দিকে এগোচ্ছি তত পি এর মান কমতে থাকছে। তাই তো বলেছে না পি প্রপোর্শনাল 1/v মানে তো তাই। এই ছিল আমার পিভি লেখচিত্র। তো এটা ছিল একটা গ্যাসের মানে টেম্পারেচার ক্ষেত্রে, এটা সাপোজ ধরলাম আমি T1 ধরলাম। তো এবার দেখো T2 এ যদি টেম্পারেচারের ক্ষেত্রে করি তাহলে এটা একটা লেখচিত্র হবে, T3 করলে এরকম হবে, যেক্ষেত্রে T3 সবচেয়ে বড়, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। ওকে, তো এই ছিল আমার পিভি লেখচিত্র। তো এরপর আরেকটা লেখচিত্র আমাকে করতে হবে, সেটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র। 2 নাম্বার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পিভি বনাম পি লেখচিত্র বা পিভি বনাম পি গ্রাফ। দেখো কি ছিল পিভি ইকুয়ালস টু কত ছিল কনস্ট্যান্ট, আমি বয়েলের সূত্র পরবর্তী থেকে আমি এটা পেয়েছি পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো দেখো এবার যদি আমি এই বরাবর পিভি দেই আর এই বরাবর যদি আমি পি দেই, দেখো পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, আমার পি এর সাথে কোনো ভ্যালুর উপর ডিপেন্ড করছে না। তাহলে কি হবে দেখো যে কোনো ভ্যালু পি এর যে কোনো ভ্যালুতে পিভি মান সেম কনস্ট্যান্ট, বোঝা গেল? পি এর যে কোনো মানে পিভির মান সবসময় কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো এই ছিল আমার পিভি বনাম পি লেখচিত্র। তো এখান থেকে বলে রাখি, এখান থেকে অনেক ম্যাথমেটিক্যাল যেগুলো কোশ্চেন রয়েছে সেগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এবং সঙ্গে গ্র্যাফগুলো ইম্পর্টেন্ট। তো আমি ফার্স্ট চ্যাপ্টার যেগুলো যখন পড়িয়েছিলাম তখন আমি সেখানটি শেষের দিকে একটি কোশ্চেনের সেট দিয়েছিলাম।
তো এবার আমি দিচ্ছি না কোশ্চেন সেট, যদি তোমাদের প্রয়োজন পড়ে তো তোমরা আমাকে ডাইরেক্ট আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা আমাকে সাথে যোগাযোগ করতে পারো, তার বাদে আমার ফেসবুকের সাহায্যে আমাকে জানাতে পারো, অথবা তোমরা এই ভিডিওটির কমেন্ট সেকশনে তোমরা ওখানে লিখতে পারো যে তোমাদের যদি কোশ্চেন সেটের প্রবলেম মানে প্রয়োজন হয়। তার বাদে তোমরা বইয়ের শেষে যেসব কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করবে, এবং যদি কোনো জায়গায় প্রবলেম হয় তো তোমরা আমাকে সেটা জানাতে পারো তোমাদের কমেন্টের মাধ্যমে। তো এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে চার্লসের সূত্র। দেখো চার্লসের সূত্র আমি লিখেছি। বিজ্ঞানী চার্লস একটি সূত্র আবিষ্কার করেছিলেন। তো সেখানে বলা হয়েছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করলে এর আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে ফিক্সড প্রেসারে কোনো আমরা একটা ফিক্সড মাসের কোনো গ্যাসের যদি আমরা টেম্পারেচার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা ইনক্রিজ বা ডিক্রিজ যদি করি, তাহলে তার কী হবে, তার সঙ্গে সঙ্গে তার আয়তন বা তার ভলিউমের চেঞ্জ হবে। এই ভলিউমের চেঞ্জ কীরকম হবে সেটা দেখা গিয়েছে যে তার 0 ডিগ্রি টেম্পারেচারে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যে আয়তন থাকবে বা তার যে ভলিউম থাকবে তার 1/273 তার বৃদ্ধি বা ইনক্রিজ বা ডিক্রিজ করে। দেখো এক্ষেত্রে দুটো জিনিস ফিক্সড। আগেটার ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম দুটো জিনিস ফিক্সড ছিল, সেক্ষেত্রে এখনও দেখো তোমরা দেখতে পাবে স্থির চাপ মানে পি ফিক্সড, ভি আর সঙ্গে কী বলেছে তার নির্দিষ্ট ভর মানে এমও ফিক্সড। কোনো গ্যাসের প্রেশারও ফিক্সড এবং তার সঙ্গে সঙ্গে তার মাস যেটা বা ভর সেটাও ফিক্সড। ওকে, যদি এরকম ফিক্সড হয় তাহলে কি হবে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে তার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে টেম্পারেচারটা থাকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেডের যে ভলিউমটা থাকে এত অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি বৃদ্ধি হয় তো বৃদ্ধি পাবে, মানে টেম্পারেচার যদি বৃদ্ধি করি তো তাহলে তার আয়তনটা বৃদ্ধি পাবে, আর যদি আমরা টেম্পারেচারটা কমাই দিই তাহলে তার ভলিউম বা আয়তনটা কমে যাবে। তো দেখো ধরি 0 ডিগ্রি সেন্টিগ্রেড যখন টেম্পারেচার এত উষ্ণতায় তার আয়তন ধরলাম আমি V0। ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সাফিক্সে V0 আয়তন, তার গ্যাসটির আয়তন V0। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমি বৃদ্ধি করি, মাস্ট ইম্পর্টেন্ট, বৃদ্ধি করলাম মানে +1 করলাম, ওকে পজিটিভ। আমরা যদি বৃদ্ধি করি তাহলে সেটা কি হবে, আগে কত ছিল V0 ছিল, এখন তার কত অংশ বৃদ্ধি পাবে 1/273 ইন্টু কত V0, তাই তো, মানে V0/273। আমি এটা মিশিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে V0 + V0/273। এবার দেখো যদি আমি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে কত হবে V0 + 2V0/273। ওকে, তাই তো। তো এই করতে করতে যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, T ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটা কত হবে, দেখো আগে ছিল V0 + V0T/273। তো আমি এই দুটো এইটুকু বোঝা গেল। তো আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি কারণ আমাকে আরেকটি ইম্পর্টেন্ট লাইন লিখতে হবে। তো দেখো যদি আমি T ডিগ্রি সেন্টিগ্রেডে আমার কত হচ্ছে, এটাকে যদি আমি VT ধরে নেই, ধরলাম আমি এটাকে V0 যেমন ধরেছি তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে VT ধরলাম, সেটা কত হবে, আগে ছিল কত V0 আর এখন কত হয়েছে তাহলে V0 + V0T/273। তাহলে V0 + V0T/273। তাহলে দেখো আমি V0 যদি কমন নেই তাহলে কত হবে 1 + T/273। অতএব VT ক্যাপিটাল VT = কত V0 1 + T/273। এই ছিল চার্লসের সূত্রের একটি গাণিতিক রূপ। তো দেখো তোমরা দেখতে পাবে যে টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট ভিটি, তার আয়তন ভলিউমটা তার টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে কী হয়, যদি আমি এই টেম্পারেচারটাকে কমাই দিই, আমি তোমাদেরকে বললাম ফার্স্ট অফ অল যেটা পজিটিভ মানে আমার টেম্পারেচার বাড়িয়েছে, এটা মাস্ট ইম্পর্টেন্ট। তো এবার দেখো আমি যদি টেম্পারেচার কমাই দিই, মানে আগে ছিল 0 এবার মাইনাসের দিকে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেমভাবে সেম ইকুয়েশান, শুধু এই যে পজিটিভের জায়গায় সেখানে তখন আমি নেগেটিভ বসাবো। আমি যদি T ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমাই তাহলে তার আয়তন হবে T ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে এটা। ওকে, এই ছিল আমার চার্লসের সূত্রের একটি সাধারণ ধারণা। তো যেমন বয়েলের সূত্রটা ইম্পর্টেন্ট, তার সূত্রটা ইম্পর্টেন্ট এবং তার থেকে ম্যাথ ইম্পর্টেন্ট, সেমভাবে চার্লসের সূত্র থেকে চার্লসের সূত্র এবং ম্যাথ দুটো ইম্পর্টেন্ট। তো আরেকটা জিনিস রয়েছে এখানটায়, যেমন সেটা হলো তার লিখচিত্র।
এক্ষেত্রে একটা লেখচিত্র পাওয়া যায়। দেখো এক্ষেত্রে কি হয়েছিল, ভি আর টি মানে যেহেতু তার আয়তন তার টেম্পারেচার বা উষ্ণতার সঙ্গে একটা সম্পর্কযুক্ত, তো সেক্ষেত্রে ভিটি একটা লেখচিত্র আমরা পাবো। তো ভিটি লেখচিত্র যদি আমি আঁকি সেক্ষেত্রে হবে এরকম, ভি এই বরাবর আর টি যদি এই বরাবর হয়, তো সেক্ষেত্রে হবে এখান থেকে স্টার্ট, ওকে এরকম। সেক্ষেত্রে এটা যদি আমি P1 আর এটা যদি আমি P2 ধরি, তাহলে এটা হবে P2 গ্রেটার দেন P1, ওকে। মানে P2 এর যে প্রেশার, নির্দিষ্ট প্রেশার মানে নির্দিষ্ট চাপ যেটা রয়েছে সেটাই এইরকম। তো এবার দেখো আমি আরেকটা ইকুয়েশনটা থেকে আমি আরেকবার যাচ্ছি ব্যাক করে, এটা মেন লেখচিত্র এইটা, ওকে। তো আরেকটা আমি এখান থেকে বলার চেষ্টা করব, সেটা হচ্ছে ভিটি ইকুয়ালস টু কত ছিল আমার, V0 1 প্লাস টি বাই 273। তো আমরা জানি কত, ভিটি ইকুয়ালস টু V0 1 প্লাস টি বাই 273। তো আমি যদি টেম্পারেচারটাকে কমিয়ে -273 ডিগ্রি সেন্টিগ্রেড করে দেই, তো সেক্ষেত্রে কী হবে, জাস্ট এই মানটাকে আমি এখানে পুট করবো এবার। তাহলে কি দেখা যাচ্ছে, দেখো আমি গ্র্যাফটা মিশিয়ে দিচ্ছি। ও সরি গ্র্যাফটা লাগবে, আমার গ্র্যাফটা লাগবে ঠিক এরকম। তো কি হবে, যদি আমি টি এর জায়গায় -273 বসাই, তাহলে ভিটি ইকুয়ালস টু কত হবে, V0 1 মাইনাস 273 বাই 273। এটা সিম্পল একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। দেখো এখান থেকে বেরোলে কি হবে, V0 এটা দেখো কেটে গেলে 1, তার মানে 1 মাইনাস 1 দ্যাট ইজ 0 0 বা 0। ভিটি ইকুয়াল টু 0 কখন, টি ইকুয়াল টু -273। তাহলে দেখো এটা যদি আমার টি লেখচিত্র হয় এই বরাবর, তো এই বরাবর আস্তে আস্তে এটা তো তার নেগেটিভ দিক, এটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। নেগেটিভ দিকে এখানে একটা জায়গায় আসবে, তখন যখন তার মান কত হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন কি হবে, এভাবে ডট 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 করতে করতে মানে এর যে ভলিউম স্ট্রেট লাইন হবে এটা 0 হবে। মানে টি যদি টি এর মান যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়, তাহলে ভি এর মান কত হয়, 0। টি এর মান যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন ভি এই বরাবর, তখন ভি এর মান একদম 0। এই যে একটা বিষয় রয়েছে, সেই বিষয়ের উপর ডিপেন্ড করে আমরা একটা নতুন জিনিস পড়ব, যেটা ছিল অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল বা পরম উষ্ণতা স্কেল, ওকে। পরম উষ্ণতা স্কেল, পরম উষ্ণতা স্কেল বা একে আমরা বলি অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল। ওই যে আমি বললাম না যে টি ইকুয়ালস টু -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে কী হয়, তার ভলিউমটা 0 হয়ে যায়। তো এই -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা একটা নতুন স্কেলের, মানে এই মানটাকে আমরা একটা নতুন স্কেলের হিসাবে ইউজ করব, যেখানটা -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে ধরা হয় 0 কেলভিন। 0কে তোমরা অনেক জায়গায় শুনতে পারো যে কেলভিন স্কেল, আমরা এটাকে কেলভিন স্কেলও বলা হয়। তো একে 0কে ধরা হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে 0কে ধরে তারপর থেকে কী করবো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা রয়েছে তাকে আমরা 1 কেলভিনই ধরবো, ওকে। তাহলে ফার্স্টের ফল যেটা, সেটা আমরা -273 ডিগ্রিকে আমরা 0 কেলভিন ধরলাম, তারপরে আমরা ওকে প্রত্যেকটাকে 1 কেলভিন করে আমরা বাড়াচ্ছি। তো এইভাবে একটা স্কেল আমরা মেজার করব, যাকে আমরা বলবো অ্যাবসলিউট টেম্পারেচার স্কেল বা পরম উষ্ণতা, যার 0 কেলভিনকে আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলি, ওকে। এই উষ্ণতাকে বলা হয় পরম। আর এই যে 0কে বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা রয়েছে, এর মধ্যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা উষ্ণতা রয়েছে, তাকে আমরা বলি পরম উষ্ণতা, ওকে। স্কেল তখন আমি লিখবো না, শুধু অ্যাবসলিউট টেম্পারেচার বলবো বা পরম উষ্ণতা বলবো আমরা এই 273 ডিগ্রি সেন্টিগ্রেডকে, ঠিক আছে। তো এখানে মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং তোমরা নিশ্চয় এটা থেকে আশা করি এই যে জায়গাটা বুঝতে পেরেছো। তো এখান থেকে যে বলছিলাম আমি মাস্ট একটা কোশ্চেন, যেটা তোমরা স্বাভাবিকভাবে তোমাদের কাছে গণ্ডগোল হতে পারে, সেটা হলো অনেক সময় তোমাদেরকে বলে দেবে যে কেলভিন স্কেলে, এটাকে আরেকটা স্কেল নাম এর কিন্তু, হ্যাঁ, পরম শূন্যতা স্কেলের আরেকটা নাম হচ্ছে কেলভিন স্কেল। তো তোমাকে বলে দেবে যে কেলভিন স্কেলে, ধরো কেলভিন স্কেলে টেম্পারেচারের ডিফারেন্স, মানে তাপমাত্রার যে পার্থক্য, সেই তাপমাত্রার পার্থক্য যেটা আমি বললাম, তাপমাত্রার পার্থক্য
সেটা বললাম আমি সাপোজ 10, কারণ ডিফারেন্স তো তার মধ্যে সেই মানটাকে বোঝায়, তো 10 বললাম আমি 10 কেলভিন স্কেলে তাপমাত্রা পার্থক্য 10 যদি হয়, তাহলে সেটা সেন্টিগ্রেড স্কেলে কত। তো এই জিনিসটা তোমাদের কনফিউজ হয়ে যাবে অনেক সময়। তোমরা এই রাখার জিনিস এটা হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রার পার্থক্য যত, সেন্টিগ্রেড স্কেলেও তাপমাত্রার পার্থক্য সেম হবে, এটাতে কোনো ডিফারেন্স হবে না। ওকে, তোমরা এইভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করে দেখতে পারো, তাতে কোনো আশা করি একই উত্তর আসবে। তো এই ছিল আমার পরম উষ্ণতা স্কেল বা টেম্পারেচার, অ্যাবসোলিউট টেম্পারেচার স্কেলের যে প্রবলেম, সেটা ছিল আমার এইটা। তো এরপর আমরা একটা পড়বো, সেটা হচ্ছে গে-লুসাকের সূত্র। তো গে-লুসাকের সূত্র বলেছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। জাস্ট একটা সিম্পল লাইন। স্থির চাপে যদি আমার কোনো গ্যাসের কি হয়, যদি আমরা চাপ পি বা প্রেশারটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরে রাখি, তা নিয়ে নেই, তো নির্দিষ্ট ভরের মানে কোনো একটা ফিক্সড মাসের কোনো গ্যাসের ভলিউম, তার যে পরম উষ্ণতা অ্যাবসোলিউট টেম্পারেচার যে থাকবে তার সঙ্গে চেঞ্জ হবে। ওকে, তার সমানুপাতিক হবে। তো ভি প্রপোর্শনাল টু টি কখন, যখন আমার পি প্রেশার এবং এম ফিক্সড। ওকে, তো দেখা যাচ্ছে, দেখো এটা যদি আমি একটা গ্র্যাফ রিপ্রেজেন্টেশন করি, তাহলে কি হবে, এরকম আমি এঁকেছি, দেখো ভি, এটা এবার আবার যদি আয়তন, আর এবার আবার যদি আমরা তাপমাত্রাকে ডিনোট করি, তাহলে যদি আমার প্রেশার এটাকে বাড়ে, তো প্রেশার যে যদি কনস্ট্যান্ট হয়, তাহলে যতটা আমি টেম্পারেচার বাড়াবো তার সঙ্গে সঙ্গে তার আয়তনটা কী হবে, বাড়তে থাকবে। এই ছিল আমার গে-লুসাকের সূত্র। তো এরপর আরেকটা পড়বো আমরা, সেটা হচ্ছে চার্লসের চাপের সূত্র। তো চার্লসের চাপের সূত্র বলেছে কি, তোমরা যেভাবে যে আমরা আগে যে পড়লাম যে বয়েলের পরে এই চার্লসের যে সূত্র ছিল, মেন যে সূত্র ছিল চার্লসের, তার সঙ্গে আমার চার্লসের চাপের সূত্রটা প্রায় সেম। শুধুমাত্র সেখানে বলেছিলাম আমি যে স্থির আয়তন, তোমরা আগেটা দেখবে, যদি আমি বলেছিলাম স্থির চাপে বলেছিলাম, তো সেখানে শুধু স্থির আয়তন যদি আমার থাকে, তখন যদি স্থির চাপে আমার কি পরিবর্তন হয়েছিল, ভিটা মানে তার আয়তন পরিবর্তন হয়েছিল। এক্ষেত্রে কি হবে, স্থির যদি আমার আয়তন থাকে, তাহলে তাপমাত্রার সঙ্গে সঙ্গে কার পরিবর্তন হবে, তাপমাত্রার সঙ্গে সঙ্গে আমার পরিবর্তন হবে, তাপমাত্রার সঙ্গে সঙ্গে আমার পিটা পরিবর্তন হবে, মানে তার প্রেশারটা বাড়বে বা কমবে। যেটা কত হবে, যে স্থির, আমি বলছি তার সূত্রটাকে বলে দিই, স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ উষ্ণতা যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে তার চাপ কি হবে, তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে তার চাপ থাকবে, তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। তো সেমভাবে যদি আমি টি টেম্পারেচার যদি আমরা বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে তার 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যা থাকবে, তার 1/273 কী হবে, কমবে বা বাড়বে। ওকে, তো তোমরা এটা আগেরটা থেকে দেখে নিতে পারবে সেমভাবে, মানে আগেরটা যেভাবে আমি সেম বললাম, সেই ডিরেকশানে এটাও আমরা এখান থেকেও বের করতে পারি। তো সেটাকে নিয়ে আমি আর এগোচ্ছি না। এই ছিল আমার চার্লসের চাপের সূত্র। তো এবার দেখো, আমার অলরেডি 4টে সূত্র পড়া হয়েছে। কি কি? বয়েলস সূত্র, চার্লসের সূত্র, গে-লুসাকের সূত্র এবং চার্লসের চাপের সূত্র। এবার একটা সূত্র দেখো, তোমরা দেখতে পাবে, এটাকে বলা হয় চার্লস প্রেশারস ল। ওকে, তো এটাকে আরেকটা সূত্র আমি যখন পড়াবো, সেটা হচ্ছে দেখো সমন্বয় সূত্র বা বয়েলস চার্লস কম্বিনেশন ল। বয়েলস চার্লস কম্বিনেশন ল, তো এটাকে সমন্বয় সূত্র বলা হয়। সেক্ষেত্রে চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র বলা হয়। তো দেখো, আমি সাপোজ একটা লিখছি, ধরি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন ধরলাম আমি ভি, আর আমি একটা জিনিস ধরছি, সেটা হচ্ছে উষ্ণতা টি। ভি প্রেশার্স যেটা প্রেশার, সেটা হচ্ছে পি, আয়তন বা ভলিউম ভি, আর টেম্পারেচার বা উষ্ণতা টি। এটা আমি ধরে নিচ্ছি। যদি আমি এটা ধরে নিই, তাহলে বয়েলসের সূত্র আমাকে কি বলছে, বয়েলের সূত্র যদি আমি বলি, বয়েলের সূত্র থেকে কী পেয়েছিলাম আমরা, পি প্রপোর্শনাল টু কত হবে, 1/v, আর পি প্রপোর্শনাল টু 1/v আমরা এটা পেয়েছিলাম হচ্ছে বয়েলের সূত্র থেকে, কখন, যখন টি স্থির। ওকে, এই তো ছিল আমার এই বয়েলের সূত্র। আর আমার
চার্জের সূত্র কী ছিল? ভি প্রপোর্শনাল টু টি, ভি প্রপোর্শনাল টু টি, কখন? যখন টি স্থির। দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমি এখান থেকে ভি প্রপোর্শনাল টু 1/p লিখতে পারি, কোনো মানে ব্যাপার না। তাহলে ভি প্রপোর্শনাল 1/p আর ভি প্রপোর্শনাল টু, এই দুটো, এটা হচ্ছে বয়েলস ল, ওকে, বয়েলস ল। আর এটা হচ্ছে চার্লসের সূত্র আর বয়েলের সূত্র থেকে আমি এই দুটো পেয়েছি। তো এই দুটোকে যদি আমি এবার কম্বিনেশন করে দিই, এই দুটো ইকুয়েশন যদি আমি এখন কম্বিনেশন করে দিই, তাহলে আমি কি পাচ্ছি দেখো, ভি প্রপোর্শনাল টু কত হবে? টি/পি, ওকে, বা ভি ইকুয়ালস টু, আমি একটা স্মল কে নিচ্ছি, কে টি/পি। তো দেখো এবার এই কেটা একটা কি ধ্রুবক রাশি, কারণ যদি সমানুপাতিক চিহ্ন উঠে দেয় তাহলে আমি একটা রাশি নিয়ে আসতে হবে ধ্রুবক রাশি, সেটা হচ্ছে কে। তো এটা এলো, বা আমি এখান থেকে কী বের করতে পারি? পিবি ইকুয়ালস টু কে। দেখো চার্লস এবং বয়েলের সূত্র থেকে আমি লাস্ট মুহূর্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই সূত্রটা, যেটা কি ছিল? পিবি ইকুয়ালস টু কেটি, ওকে, পিবি ইকুয়ালস টু কেটি। এবং এই যে কে যেটা রয়েছে, সেটা একটা ধ্রুবক রাশি। তো পিবি ইকুয়ালস টু কেটি, এটা ছিল চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। তো এন মোল গ্যাসের ক্ষেত্রে কি হয়, আমরা এই সূত্রটাকে কম্বিনেশন যে সূত্রটা রয়েছে, সমন্বয় যে সূত্রটা রয়েছে, সেটা এন মোল গ্যাসের ক্ষেত্রে আমরা লিখতে পারি পিভি ইকুয়ালস টু এনআরটি। বাকিটা আমি পরে বলছি ডিটেলসে। পিভি ইকুয়ালস টু এনআরটি আমরা এন মোল গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি, এন মোল গ্যাস, ওকে। আর এক মোলের ক্ষেত্রে এন এর মান কত? 1 যদি আমি লিখি তাহলে পিভি ইকুয়ালস টু আরটি হয়। এই আর যেটা রয়েছে সে আরটাকে আমরা বলি সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর কে যেটা রয়েছে সেটাকে বলি বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক বলি। তো পিভি ইকুয়ালস টু এনআরটি, পিভি ইকুয়ালস টু আরটি, ওকে। এই ছিল আমার চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্র। এবার এখান থেকে একটা ধারণা আসে নতুন জিনিসে, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস, যেসব গ্যাস পিভি ইকুয়ালস টু এনআরটি বা পিভি ইকুয়ালস টু আরটি সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস, ওকে। যেসব গ্যাস পিভি ইকুয়ালস টু আরটি এই সূত্রটা মেনে চলে, তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস। অথবা আমরা এটাও বলতে পারি যেসব গ্যাস বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে, তাদেরকে আমরা বলি আদর্শ গ্যাস, ওকে, বোঝা গেল? তো এরপর যেটা আসবে সেটা হচ্ছে আমার আচ্ছা, আদর্শ গ্যাসে একটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা বলছি আমি, সেটা কিন্তু এটাই, পিভি ইকুয়ালস টু আরটি। তো এটার পরে যে আমি যখন বলবো আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তখন সেক্ষেত্রে এটাই আসবে। তো এবার দেখা যায় যে আইডিয়াল গ্যাসের ইকুয়েশনের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি, এই যে বেশিরভাগ গ্যাসকে তাহলে এটা মেনে চলার কথা, কিন্তু দেখা যায় বেশিরভাগ গ্যাস এটা মেনে চলে না। যাদেরকে সেজন্য আমরা বেশিরভাগ গ্যাসকে আদর্শ না, বাস্তব গ্যাস বলি, ওকে। যেসব গ্যাস বয়েলস এবং চার্লসের সূত্র মেনে চলে না, তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলে থাকি। তো এই বাস্তব গ্যাসগুলো কি হয়, আর আরেকটা কথা বলি, আদর্শ বলে তো কোনো কিছু হয় না। এটা একটা আদর্শ গ্যাস যেটা রয়েছে সেটা একটা কাল্পনিক ভাবনা চিন্তা। একটা আদর্শ গ্যাস একটা কাল্পনিক, কোনো আইডিয়াল বলে তো কোনো কেস হয় না, আমরা পাই না। তো আমরা আইডিয়াল গ্যাসটা সেটা একটা কাল্পনিক ভাবনা চিন্তা। তবে দেখা গেছে আর বেশিরভাগ যেটা আমরা পাই সেটা হচ্ছে বাস্তব গ্যাস। তো দেখা গেছে যে উচ্চ উষ্ণতা মানে হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে কি হয়, হায়ার টেম্পারেচার ও লোয়ার প্রেশার, দুটো কন্ডিশন দেখো, হায়ার টেম্পারেচার এবং লোয়ার প্রেশারের ক্ষেত্রে যে আমরা রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাস যেগুলো বলছি, রিয়েল গ্যাস এ কি করে, অ্যাক্ট লাইক অ্যাজ আইডিয়াল গ্যাস, ওকে। হায়ার টেম্পারেচার ও লোয়ার প্রেশার, এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, এবং কোশ্চিনটাও কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, যে তোমাদেরকে দেয় যে কোন ক্ষেত্রে আদর্শ বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে। সেক্ষেত্রে তোমরা বলতে পারবে যে বাস্তব গ্যাস বা রিয়েল গ্যাস হায়ার টেম্পারেচার, উচ্চ উষ্ণতা এবং লোয়ার প্রেশার মানে নিম্ন চাপে কি হয়, রিয়েল গ্যাস অ্যাক্ট লাইক অ্যাজ
আইডিয়াল গ্যাস। ওকে, তো এখান থেকে কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট সেখানকার কিছু ম্যাথ প্রবলেমস, এখানকার ম্যাথ প্রবলেমসগুলো তোমাদেরকে সলভ করতে হবে, আশা করি পারবে। এরপরে এই পিভি কষ্ট 8টি সূত্র দিয়ে হয়তো পিভি বলে দিল, তো সেখান থেকে তোমাকে টেম্পারেচারটা বের করতে বললো, বা আমি আগে যেমন বললাম P1V1 ইকুয়ালস টু P2V2, তো সেখান থেকে হয়তো কোনো কিছু দেওয়া থাকলে অন্তিমটা বের করতে দেয়। তো এখানকার মাস্ট ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম, তোমাদের যদি প্রবলেম হয় তো আমাকে জানাতে পারো সেটা নিয়ে। তো এই ধারণাটার পর আমি আসবো একটা নতুন জিনিস, সেটা হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প। তো এবার আমি আসছি অ্যাভোগাড্রোর সূত্র বা প্রকল্পতে। অ্যাভোগাড্রোর সূত্র বা প্রকল্প এটা বলেছে যে একই চাপ মানে সেম প্রেশার ও সেম টেম্পারেচারে যদি আমরা সেম ভলিউম কোনো একটা গ্যাস নেই, তার মধ্যে কি সমান সংখ্যক অণু বা মলিকুলস থাকবে। ওকে, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, সম আয়তন অণু থাকে। এটা ছিল অ্যাভোগাড্রোর প্রকল্প। মানে প্রত্যেকটা গ্যাস যদি আমরা সমানভাবে নিই, তার সমান যদি চাপ হয় মানে প্রেশার হয় এবং সেম যদি টেম্পারেচার হয়, তাহলে সেম ভলিউম অফ গ্যাসের ক্ষেত্রে কী হবে, সেম মলিকুলস মানে সেম নাম্বার অফ মলিকুলস থাকবে। ওকে, তো এই ছিল অ্যাভোগাড্রোর সূত্র। দেখো আমি একটা জিনিস মনে হতে পারে যে সূত্র লিখেছি আবার প্রকল্প লিখেছি। প্রকল্প মানে হচ্ছে হাইপোথিসিস অ্যান্ড সূত্র মানে হচ্ছে ল। কিছুদিন আগে পর্যন্ত মানে রিসেন্টলি অ্যাভোগাড্রোর যে প্রকল্পটা ছিল বা হাইপোথিসিসটা ছিল, সেটাকে মানে পরীক্ষামূলকভাবে সাফল্য পাওয়া গেছে, যার জন্য এটাকে সূত্র হিসেবে ধরা হয়েছে। হাইপোথিসিস হচ্ছে সেটাই যেটাকে আমরা যার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেটা কোনো নির্দিষ্ট কোনো ধারণা মানে সেটা পরীক্ষামূলক কোনো প্রমাণ পাওয়া যায় না, তাকে আমরা হাইপোথিসিস বলেছিলাম। তো কিন্তু রিসেন্ট মানে কিছু বছর আগে অ্যাভোগাড্রোর যে হাইপোথিসিস ছিল সেটাকে আমরা লয়ে কনভার্ট করেছি। ওকে, এই ছিল আমার অ্যাভোগাড্রোর সূত্র, এই ছিল আমার অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্র হয়ে গেল। এরপর আসছি আমার গ্রাম আণবিক ভর বা মোলার ভর, গ্রাম মলিকুলার মাস বা মলিকুলার মাস। মলিকুলার মাস গ্রামে প্রকাশিত, দেখো মনে হচ্ছে মলিকুলার মাস, গ্রামে প্রকাশিত কোনো পদার্থের আণবিক ভরকে আমরা কি বলতে পারি, আণবিক ভরকে পদার্থটির গ্রাম আণবিক ভর মানে গ্রাম মলিকুলার মাস বা মলিকুলার মাস বলতে পারি, একে মলিকুলার মাস বলা হয়। দেখো যদি আমরা নাইট্রোজেন ধরি, এর আণবিক ভর কত তোমরা নিশ্চয় জানো, 28, নাইট্রোজেনের আণবিক ভর 28। সেক্ষেত্রে কি হয়, তাহলে দেখো 28 গ্রাম, 28 তার আণবিক ভর, তাহলে 28 আমি কি বললাম তার আণবিক ওজনকে কি আমরা যদি গ্রামে কনভার্ট করতে পারি, তাহলে তাকে আমরা বলি মলিকুলার মাস। তাহলে নাইট্রোজেনের আণবিক ভর 28, তাহলে 28 গ্রাম নাইট্রোজেনকে আমরা কি বলবো, 1 মোল বলি। ওকে, 28 গ্রাম নাইট্রোজেনকে আমরা 1 মোল বলতে পারি। ঠিক আছে, এই ছিল আমার মোলার মাস। আর একটা কি ছিল, আরেকটা জিনিস আছে আমার এরপর পড়তে হবে, সেটা হচ্ছে মোলার ভলিউম বা মোলার আয়তন। মোলার ভলিউম মাসের জায়গায় এবার আমি ভলিউম করছি। ওকে, মোলার ভলিউমের ক্ষেত্রে কি বলেছে, প্রমাণ চাপ ও উষ্ণতা মানে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে কি হয়, 1 গ্রাম অণু পরিমাণ কোনো গ্যাস যে আয়তনটা দখল করবে তাকে ওই গ্যাসের মলিকুলার ভলিউম বা মোলার আয়তন বলা হয়। ঠিক আছে, এর যে ইউনিট রয়েছে সেটা ইউনিটটা হচ্ছে লিটার মোল ইনভার্স। ওকে, আর আরেকটা জিনিস আমি বলি, এই 1 গ্রাম অণু রয়েছে না, এই 1 গ্রাম অণুতে যে সংখ্যক অণু থাকে, 1 গ্রাম অণু কোনো গ্যাসে যে সংখ্যক অণু থাকে তাকে আমরা বলি অ্যাভোগাড্রোর সংখ্যা। একে ক্যাপিটাল এন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব, যে 1 গ্রাম অণুর মধ্যে যে পরিমাণ কি থাকে, অণু থাকে, তাকে আমরা বলি অ্যাভোগাড্রোর সংখ্যা, যাকে আমরা এন বলি। ওকে, এই এনের মান হয় 6.022 ইন্টু 10⁻23। ওকে, এই ছিল আমার অ্যাভোগাড্রোর সংখ্যা, বা আমার তার সঙ্গে আমি কি জানলাম, মলিকুলার ভলিউম জানলাম।
ওকে, এরপর আমি যেটা বলছিলাম আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা, সেটা এখান থেকে আমরা জানতে পারছি, কোনো অসুবিধা নেই। তো আমরা এটা জানলাম। এরপর আমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে যেটা, সেটা হলো কি, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন? ঠিক আছে, এটা একটা মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা সেটা আশা করি বই পেয়ে যাবে, না পেলে আমাকে জানাবে। তো এই ছিল আমার এখানকার পর্যন্ত ধারণা হয়ে গেল। তো এবার আসছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ, যেটা আমি একটু আগে প্রুভ করে দিলাম কি করে, সেটা তোমরা ওখান থেকে দেখতে পাবে। তো ওখানে ছিল পিবি, লাস্ট ইকুয়েশন ছিল পিবি ইকুয়ালস টু এনআরটি। ওকে, এটাকেই বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ, এটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। ওকে, তো এখান থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে আমি একটা জিনিস লিখতে পারি, এন ইকুয়ালস টু এম বাই এম জিরো লিখতে পারি, সঙ্গে আরটি লিখতে পারি। ওকে, এম জিরো হচ্ছে এম, আমরা এখানকার যে এম রয়েছে সেটাকে আমরা বলি এম ইকুয়ালস টু গ্যাসের ভর। ওকে, গ্যাসের ভর আমরা বলতে পারি। আর এম জিরো ইকুয়ালস টু গ্যাসের মোলার ভর। তাহলে আমরা আরেকটা সূত্র পেলাম, পিভি ইকুয়ালস টু এটা, মানে এনের বদলে আমি এটাকে লিখতে পারি এম বাই এম লিখতে পারি। এটা করলে আমরা পেয়ে যাই। তো আমরা আদর্শ গ্যাস সমীকরণটা দেখলাম। আদর্শ গ্যাস সমীকরণটা আমি এখানে লিখেছি পিভি ইকুয়ালস টু এনআরটি। তো এখানে আর যেটা রয়েছে সেটাকে আমরা কি বলি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বলি আমরা একে। তো আর ইকুয়ালস কত হচ্ছে, পিভি বাই এনটি, যেখানে পি হচ্ছে প্রেশার। তাহলে দেখো আর এর মাত্রা, যদি আমরা এবার আর এর মাত্রা বা ডাইমেনশন বের করব, তো আর এর মাত্রা কি হবে, আর এর মাত্রা হবে পি এর মাত্রা সঙ্গে ভি এর মাত্রা বাই এন এর মাত্রা টি এর মাত্রা। তো দেখো পি এর মাত্রা বা চাপের বা প্রেশারের মাত্রার ডাইমেনশন কি হয়, দেখো বল বাই ক্ষেত্রফল, মানে ফোর্স পার এরিয়া। তো বলের মাত্রা কত লিখতে পারি আমরা, ডাইমেনশন, ফোর্সের কত হয়, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফলকে আমরা কি লিখতে পারি, এল স্কোয়ার। তাহলে কত হচ্ছে, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, জাস্ট সিম্পল ম্যাথ। বি এর মাত্রা কত হয়, এল কিউব হয়, আর টি এর মাত্রা কে, আর এন এর যে মাত্রা তাকে আমরা মোল ধরছি। ওকে, আমি এখানে লিখিনি, এন এর যা মাত্রা সেটা লিখি আমরা মোল। ওকে, তাহলে দেখো আর এর মাত্রাকে আমরা বসিয়েছি পি এর মাত্রা এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, ভি এর মাত্রা এল কিউব, সঙ্গে কে এর মাত্রা আর সঙ্গে মোল। তাহলে দেখো কত হচ্ছে, এম এল টু মাইনাস ওয়ান আর প্লাস টু মানে হচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কে ইনভার্স মোল ইনভার্স। এই ছিল আমার আর এর মাত্রা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, জাস্ট সিম্পল ম্যাথ আর কিচ্ছু না। আমরা এই সিম্পল ম্যাথের মাধ্যমে আমরা এখান থেকে কী করতে পারি, কে আর এর আর মানে সর্বজনীন গ্যাস ধ্রুবক যেটা রয়েছে তার আমরা মাত্রা নির্ণয় করলাম। ওকে, তাহলে আর এর মাত্রা পেলাম আমি এটা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, কে ইনভার্স মোল ইনভার্স। আর এর একক বা ইউনিট হয় যে কে ইনভার্স মোল ইনভার্স। তো আমরা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর যে আর ছিল, সেই সার্বজনীন গ্যাস ধ্রুবকের আমরা কি পেলাম, তার ডাইমেনশন বা মাত্রা নির্ণয় করতে পারলাম। তো এর যে ইউনিট বা একক হয় সেটা হচ্ছে এটা। ওকে, জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। এই ছিল আমার মেনলি সার্বজনীন গ্যাস ধ্রুবকের সম্পর্কে কিছু একটু জানার বিষয়, এগুলো জানানো একটু উচিত। এবং এখান থেকে একটা মাস জিনিস, সেটা হচ্ছে এই পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র থেকে ম্যাথ। ওকে, এখান থেকে ম্যাথ বেস্ট ইম্পর্টেন্ট। তো এরপর আমি আসছি, দুটো জিনিস আমি পরে এক্সট্রা অ্যাড করলাম, কারণ এই দুটো জিনিস আমার এখানে জায়গা হচ্ছিল না, তাই আমি একটু মানে এখন যেহেতু এই দুটোর উপর ইম্পর্টেন্ট, তো এখানে দুটো বলছি আমি। সেটা হচ্ছে চাপের প্রভাব এবং অণুর বেগের উপর উষ্ণতা। এবার আমি বলে রাখি, গ্যাসের বেগ মানে গ্যাসের কোনো নিজস্ব বেগ না, গ্যাসের কি থাকে, মলিকুলসগুলো রয়েছে, গ্যাস মলিকুলসগুলো রয়েছে, এর যে একটা কি ভেলোসিটি থাকে, সে যে ভেলোসিটি তারা মুভমেন্ট করে বা চলাচল করে, সেই গ্যাসের অণুগুলোর বা মলিকুলসগুলোর যে ভেলোসিটি, তাকে গ্যাসের ভেলোসিটি বলা হয়। তো দেখ স্বাভাবিকভাবে কী হয়, যখন আমরা কোনো গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি, মানে একটা কন্টেনার রাখলাম, এখানে আমি যদি একটা বার্নার লাগিয়ে উত্তপ্ত করি, তাহলে তাদের মধ্যে যে অণুগুলো রয়েছে তারা গতিশক্তি লাভ করে বা কাইনেটিক এনার্জি তারা গেইন করে। তো তার ফলে কী হয়, তাদের যে মুভমেন্ট হয় সেই মুভমেন্টটা অনেকটাই বেশি হয়। ফলে কী হয়, তাদের যে ভেলোসিটি সেটা বাড়ে।
তার মানে দেখা যাচ্ছে যে যদি আমরা কোনো কিছু টেম্পারেচার বাড়াই, তাই সেক্ষেত্রে গ্যাসের অণুগুলির বেগগুলো পরিবর্তিত হয়। ওকে, আর চাপের প্রভাব, যদি আমরা কোনো একটা গ্যাসের অণুগুলোকে যদি আমরা একটা কোনো জায়গায় কন্টেনারের মধ্যে খুব কাছাকাছি ক্লোজলি করে দেই, তো চাপ বেশি দেই, ফলে কী হবে, তার মধ্যে তারা গরম মানে তার উষ্ণতার পরিবর্তন হবে। তো এই ছিল আমার গ্যাসের অণুগুলির ক্ষেত্রে চাপের প্রভাব এবং তার উপর উষ্ণতার প্রভাব। তো এরপর আমি আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আদর্শ আচরণ থেকে বিচ্যুতি। মানে আমি তো বললাম যে আদর্শ বলে তো কোনো কিছু হয় না, এটা একটা ধারণা, একটা কাল্পনিক ধারণা। তো এখান থেকে যে প্রত্যেকটা গ্যাস রিয়েল গ্যাস, মানে বেশিরভাগ গ্যাস রিয়েল গ্যাস, তো এরা কি করে, এই যে রিয়েল গ্যাস যেটা রয়েছে তারা আদর্শ গ্যাস থেকে কীভাবে সরে আসে সেটা আমি এবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখা যায় যে দেখো আদর্শ গ্যাস যে সমীকরণটা মেনে চলে সেটা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। ওকে, পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্রটা মেনে চলে হচ্ছে আদর্শ গ্যাস। সেক্ষেত্রে দেখা যায় যদি আমরা গ্র্যাফ আঁকি, তো পি বনাম আমি যদি পিভি বাই টি এই লেখচিত্রটা আঁকি, তাহলে দেখা যায় এরকম একটা স্ট্রেট লাইন। এটা ছিল আদর্শ গ্যাসের রেখা, এটা হচ্ছে আদর্শ গ্যাসের। ওকে, আদর্শ গ্যাস। তো দেখা যায় যে যদি কোনো একটা গ্যাস আদর্শ হয়, তাহলে সেক্ষেত্রে পিভি বনাম পি যে লেখচিত্রটা আঁকবো আমি, পিভি বাই টি বনাম টি যে লেখচিত্রটা আমি আঁকবো সেটা এরকম হবে। কিন্তু দেখা যায় যে বেশিরভাগ গ্যাস কী করে এরকম, যে একটা সময় কি হবে, তার যখন আমি প্রেশার বাড়াবো দেখা যায় পিভি বাই টি যেটা ইয়েটা রয়েছে গ্যাপটা, সেটা একসঙ্গে ফল করার পর আবার বেড়ে যায়। সেমভাবে আরেকটা কী হয়, সরি, এক জায়গায় এরা এই পয়েন্টে একটা পয়েন্টে বেড়ে যাবে। ওকে, এইরকম হবে আমার গ্র্যাফটা। এগুলো হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে। এই যে এটা মনে করো T1, এটা T2, সেক্ষেত্রে দেখা যায় যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে এরা এরকম আচরণ করে। ওকে, মানে এই দুটো লেখচিত্র বাস্তব গ্যাস। তাহলে আমরা দেখতে পাই যে বেশিরভাগ গ্যাসই বাস্তব গ্যাসের মতন আচরণ করে। মানে বেশিরভাগ ক্ষেত্রে এই গ্র্যাফটা আমরা দেখতে পাই, এই গ্র্যাফটা আমরা এই স্ট্রেট লাইনে যে এই গ্র্যাফটা যেটা আমরা দেখতে পাই না। তো বেশিরভাগ গ্যাস আমার ক্ষেত্রে কী হয়, বাস্তব গ্যাসের মতন আচরণ করে। তো এই ছিল আমার প্রায় সেকেন্ড চ্যাপ্টার যা কমপ্লিট ধারণা দেওয়ার সেটা। তো আমি এইভাবে টোটালটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি আমি। তো এই টোটাল চ্যাপ্টারটা তোমরা পড়বে, বাড়িতে পড়বে, এবং যে শেষের দিকে যে কোশ্চেনগুলো রয়েছে বইয়ে সেগুলো সলভ করার চেষ্টা করবে। এবং তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আরেকটা বলে রাখি, যেহেতু আমি এই চ্যাপ্টারটা কোশ্চেন যেটা বললাম যে কোশ্চেনটা আমি তৈরি করছি না এই মুহূর্তে, তোমাদের যদি প্রবলেম থাকে তো আমাকে বলতে পারো, সেটা আমাকে তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো। তো আমি সেটা পরে আপলোড করে দেবো একসময়। এই ছিল আমার সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট। তো আশা করি তোমাদের হয়তো সব জায়গায় মোটামুটিভাবে ধারণাটা পাওয়া গেছে। তো এবার তোমরা বাড়িতে পড়ো, আর যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে তোমরা লাইক করবে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা সেটাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি তোমাদের আরও এরকম ভিডিও পেতে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যেহেতু প্রথম, সুতরাং তোমাদের সাবস্ক্রাইব করে রাখাটা অত্যন্ত ভালো একটা পদক্ষেপ হবে আমার প্রতি, কারণ আমি এরপরেও ক্লাস 9, 10, 11 এবং 12-এর সায়েন্সের বিষয়গুলো আনতে চলেছি। তো এই মুহূর্তে আমার তো ফিজিক্স বা ভৌত বিজ্ঞানটা আমি পড়াচ্ছি মেনলি। তো ততক্ষণের আমার পরবর্তী ভিডিওটা যতক্ষণ আসে ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে সবাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ।